আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনাম। নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে বিএনপির আহ্বান, সরকারে দলীয় লোক থাকলে অপসারণের দাবি। ভুল সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয় বললেন আইনজীবী। তত্ত্বাবধায়ক ফিরলেও পরবর্তী নির্বাচনে প্রয়োগ হবে বলে সর্বোচ্চ আদালতে উল্লেখ। আন্তর্জাতিক সংস্থার সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক বলছে বিএনপি। বাড়ি ভাড়া 2 ধাপে বেতনের 15% করার সিদ্ধান্তে শিক্ষক কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার। বুধবার থেকে শিক্ষা কার্যক্রমে ফেরার ঘোষণা। বিমানবন্দরের ইম্পোর্ট কুরিয়ার সার্ভিস অফিস থেকে আগুনের সূত্রপাত বলে মত। ওষুধ শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগের তাগিদ। এবং নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভার খেলল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সাথে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি মহাসচিব বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, প্রশাসন থেকে চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। সরকারে দলীয় লোক থাকলে তাদের অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মঙ্গলবার সন্ধ্যা 6টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদরে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। ও সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। তিনি বলেন, সরকারে দলীয় লোক থাকলে তাকে অপসারণের অনুরোধ করতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টদের দোসর সরিয়ে নিরপেক্ষ বিচার নিয়োগ দেওয়ার দাবিও জানিয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের ভুল সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আবেদন করার সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। সর্বোচ্চ আদালতে তিনি বলেছেন, এর ফলে 90 দিনের জায়গায় দেশকে 10 বছর অনির্বাচিত সরকারকে দেখতে হয়েছে। তিনি বলেন, রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো, তা প্রয়োগ হবে পরবর্তী নির্বাচনে। বিস্তারিত মাজহারুল হকমানের রিপোর্ট। দেশের বহুল আলোচিত মামলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় ত্রয়োদশ সংশোধনীর রায়ের মাধ্যমে। এই রায়ের ফলে আওয়ামী লীগ 3টি নির্বাচন করে, যার নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে।
তবে 5ই আগস্টের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের পক্ষে মিয়া গোলাম পাওয়ার সহ 5 জন। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউয়ে আপিল পুনঃশুনানির সিদ্ধান্ত আসে। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছেন এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্য ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর ফলাফল যেটা হলো যে আমরা 10 বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে। রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলে কি হবে সে সম্পর্কে জানান আইনজীবী। এখন এই রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক শীত ফিরে আসে, আমার ধারণা, আমার মতামত, আইনগত মতামত হচ্ছে এটা এই যেই এখন যে নির্বাচন হবে তার পরের নির্বাচনের ক্ষেত্রে কার্যকর হবে। প্রথম দিনের শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। নির্বিচারে গ্রেফতার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে 6 আন্তর্জাতিক সংস্থার দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মানবাধিকার সংস্থাগুলোর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। ভারতের সাথে চুক্তি বাতিল প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এই প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য মন্তব্য না করলেও পারতেন। টাগবোট কেনার চুক্তি ছাড়া অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিল করেনি বলেও জানান তিনি। বাদর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার বিষয় ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিল প্রসঙ্গ। এ নিয়ে এক উপদেষ্টার মন্তব্য এবং তারপর নানা মত। আসলে কি ঘটেছে বা ঘটছে তাই জানতে চাওয়া পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এটা কোনো একজন দিয়েছেন, সার্কুলেট করেছেন, সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন। তার একটা কমেন্ট সহ, কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক না। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা, ওটা বাতিল করা হয়েছে। এটুকু আমি জানি, এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। জানতে চাওয়া হয়, নির্বিচারে গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বাতিলে মানবাধিকার সংস্থাগুলোর দেয়া চিঠি প্রসঙ্গে। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে। সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে, সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। এটা তো প্রতিবাদ করার বা বিবৃতি দেওয়ার বিষয়। তারা তাদের অবজারভেশন দিয়েছে, আমরা আমাদের সেই অনুযায়ী কাজ করবো। কোনো একটা স্টেজে যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ আমাদের কাছে কোনো উত্তর চায়, আমরা সেটা অবশ্যই জানাবো। উপদেষ্টা জানান, ত্রিপুরায় 3 বাংলাদেশি হত্যার ঘটনা জানতে চেয়ে লেখা বাংলাদেশের চিঠির জবাব দেয়নি দিল্লি। বাদর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত সঠিক। রাজধানীতে আলোচনায় তিনি বলেছেন, এই দলটি যেহেতু গুম খুন করেছে তাই তারা রাজনীতি করতে পারে না। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্র নির্বাচন পেছানো যাবে না। যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোন গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ইনশাল্লাহ। বাংলাদেশে 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা সদস্য বুধবার হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তবে পরোয়ানাভুক্ত আসামিদের বুধবার হাজির করা হবে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন তিনি।
জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 2 আসামির পক্ষে দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন যুক্তি তুলে ধরেন। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন তারা শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর চরম শাস্তি মৃত্যুদণ্ডের সাজার আবেদন করেন। ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা ও একই আদালতে জুলাইয়ে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলারও সাক্ষ্য গ্রহণ হয়েছে। ট্রাইব্যুনালে 3 মামলায় হাজির করা হয়েছে 15 আসামিকে। যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয়। টানা 10 দিন আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। বুধবার শিক্ষা কার্যক্রমে ফিরবেন বলে জানিয়েছেন তারা। বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ঘোষণাও দেন শিক্ষকরা। লায়লা নওশিনের রিপোর্ট। 3 দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন সহ আন্দোলনের 10ম দিনে বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সিদ্ধান্ত আসে। 1 নভেম্বর থেকে 7.5% ও 2026 সালের জুলাই থেকে 7.5% হারে এই ভাতা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সাথে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। আমরা খুশি যেটা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মেনে নেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। আমরা শিক্ষক সমাজ খুবই খুশি। আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারবো শিক্ষকদের সন্তোষজনক। শিক্ষকদের না, এই বিজয় সবার বিজয়। ক্লাসে ফিরে যাব এবং ছাত্রদেরকে আমরা আন্তরিকভাবে পাঠদান করব। আন্দোলন প্রত্যাহার করে ক্লাসরুমে ফিরে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামী শ্রেণীকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে, আমরা এই কয়টা শনিবার আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। এর আগে শহীদ মিনারে শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। 12 অক্টোবর থেকে আন্দোলন করে আসছিলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, বিমানবন্দরে ইম্পোর্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ সম্মেলনে তিনি বিমান কাস্টমস এবং সিএন্ডএফ এজেন্টদের দায়ী করে বলেন, নির্ধারিত সময়ে মালামাল না সরানোর জন্য এই দুর্ঘটনা। চকমারে তার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার 3 দিন পর বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। শুরুতে লিখিত বক্তব্যে তিনি আগুন লাগার সূত্রপাতের জায়গার কথা জানান। আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। প্রথমে টাওয়ার থেকে ধোঁয়া দেখতে পায়, আগুন না ধোঁয়া দেখতে পায়। ধোঁয়াটা যখন উপরে ওঠে তখন দেখতে পেয়েছে। সাথে সাথে আমাদের জানানো হয় এবং সাথে সাথে আমরা যারা যেখানে ছিলাম, ইনক্লুডিং আমাদের ফায়ার সার্ভিস, আমরা সেখানে উপস্থিত হই। অগ্নি দুর্ঘটনার দায় কার সে বিষয়ে কথা বলেন তিনি। 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। যদি ক্লিয়ার না হয়, এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে, সেটা দায় দায়িত্ব ওনাদের এবং যেতে পারে না। এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না এবং এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। হাউএভার আনফরচুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই। বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেখানে কন্ট্রোলিং বিমান, সিএনডিএফ এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা। সাম্প্রতিক আগুনে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক মানদণ্ডে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের উত্তর দেন বেবিচক চেয়ারম্যান। মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরো বেটার সাপোর্ট করবে
টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে সকলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে দেশের ৪৫টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ ২.৫ থেকে ৩০০ কোটি টাকা। ক্ষতির প্রভাব কাটিয়ে উৎপাদন ও সরবরাহ চেইন সচল রাখতে নতুন করে কাঁচামাল আমদানিতে এলসি খোলা, ব্যাংকিং সহায়তা ও দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। জান্নাতুল বাকিকার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। এতে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে ১৪ দফার দাবি জানান ওষুধ শিল্প মালিকরা। সাপ্লাই চেনের যে স্মুথ অ্যাভেলেবিলিটি, আমরা প্রোডাক্ট যে অ্যাভেলেবল করব, ওইটা যদি আমাদের ফার্দার সাপ্লাইগুলো অ্যাফেক্টেড হয় তাহলে আমরা এটা অ্যাফেক্টেড হয়ে যাব। সমিতির নেতারা বলছেন, যেসব কাঁচামাল নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন সেগুলো দ্রুত ছাড় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট শাখা খোলা রেখে মালামাল দ্রুত সময়মতো বুঝিয়ে দেওয়ার দাবি জানান ওষুধ শিল্প মালিকরা। শুক্র শনিবারে আপনারা একটা বা দুইটা উইন্ডো ওপেন রাখেন। বহু জায়গায় আমরা 24 ঘন্টা সার্ভিস, যে শিফটিং ডিউটি আছে, আমাদের ওষুধ কোম্পানিগুলোতে শিফটিং ডিউটি আছে, ওনারাও যেন এই ব্যবস্থাটা করেন। আগুনে ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ও ভ্যাট ফেরত দেওয়ার পাশাপাশি আধুনিক কোল্ড চেইন সুবিধা সম্পন্ন গুদাম ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান শিল্প মালিকরা। আমাদের মালপত্র গভর্নমেন্ট হেফাজতে রাখবার একটা প্রতিজ্ঞা করে। এখানে ইট হ্যাজ বিন আ হিউজ ফেলিয়ার। আমরা বিভিন্ন জায়গা থেকে যে আবার ফ্রেশ ইম্পোর্ট করব, সের জন্য যে ব্যাংকিং সাপোর্টটা, সেটা যদি আমরা ঠিকমতো পাই, যে ক্ষতিটা হলো সেটা আমরা ওভারকাম করতে পারবো ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। ওষুধ শিল্প মালিকদের দাবি, বর্তমানে কারখানাগুলোতে ২-৩ মাসের উৎপাদনের কাঁচামাল মজুদ থাকায় তাৎক্ষণিকভাবে ওষুধ উৎপাদনে বড় প্রভাব পড়বে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ১,৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্পে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদিত প্রকল্পে সরকারি অর্থায়ন ১,৮৮৫ কোটি ৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫৩ কোটি ২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫০ কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি, সংশোধিত প্রকল্প ৭টি এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়ানো 3টি প্রকল্প রয়েছে। অনুমোদিত 13টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজারের কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার একটি প্রকল্প, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 3টি প্রকল্প, আরও বেশ কিছু প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যা ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, জুবায়েদের ছাত্রী বর্ষা হত্যাকাণ্ডের মূল হোতা। বংশাল থানায় হত্যা মামলা করেছে জুবায়েদের পরিবার। শাকের আদনানের রিপোর্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদের হত্যাকারীদের গ্রেপ্তারে মঙ্গলবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীরা। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে, আর পোস্টটা মারছে মাহির। আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের সময়ের বর্ণনা সাংবাদিকদের জানায় পুলিশ। মাহির, তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জুবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়।
হত্যাকাণ্ডের পরপরই জিজ্ঞাসাবাদের জন্য বর্ষাকে আটক করে পুলিশ। সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে মাহির ও শান্তিনগর এলাকা থেকে তার বন্ধু আয়লানকে গ্রেপ্তার করা হয়। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতির বিরূপ আচরণ প্রশমন ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ ও সংরক্ষণের তাগিদ দিয়েছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। জাতীয় বোটানিক্যাল গার্ডেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষা সফরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বিদেশি আগ্রাসী প্রজাতি প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। পরিবেশকে বাঁচানোর জন্য যত প্রকারের গাছ দরকার, যত প্রকারের গাছ হয়, কোনটা আমাদের জন্য উপকারী কোনটা অপকারী, শুধুমাত্র পরিবেশের জন্যই না, আপনি যদি মেডিকেল সেক্টরের কথা বলেন, কত প্রকারের মেডিসিন, অনেক মেডিসিনাল প্ল্যান্ট আছে যেগুলো আমাদের জন্য খুবই উপকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৌমিক জানাচ্ছিলেন বৃক্ষের বিবিধ উপযোগিতার পাশাপাশি মানুষ ও প্রকৃতির যোগসূত্র। রাজধানীর মিরপুরের জাতীয় বোটানিক্যাল গার্ডেনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রকৃতি দেখা ও গাছ পরিচিতি শীর্ষক শিক্ষা সফরে শিক্ষার্থীদের মাঝে এসেছে নয়া উদ্দীপনা। অনেক গাছই চিনি না, এখন উদ্ভিদ বিজ্ঞান পড়ছি, চিনতেছি। বিলুপ্ত প্রায় উদ্ভিদ থাকে যেগুলো আমরা এখন আশেপাশে দেখতে পাই না, সেই উদ্ভিদগুলো এখানে আছে। বইলাম দেখলাম, গর্জন দেখলাম, তৈলসর দেখলাম, সেগুলো সম্পর্কে পরিচিত হচ্ছি। টিচারদের কাছ থেকে তাদের যে ব্যবহারগুলো আছে এগুলো সম্পর্কে জানছি। গর্জন গাছ দেখলাম, সিভিট গাছ দেখলাম, এগুলো তো আমরা চাইলে চট্টগ্রামে গিয়ে দেখতে পারবো না। যে গাছগুলো চট্টগ্রামে দেখা যেত বেশি, সেই গাছগুলো দেখতে পাচ্ছি। এখানে রাস্তায় চলতে নিলেও অনেক গাছের কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। প্রতিদিন 4 থেকে 5,000 ভিজিটর আসে, তার মধ্যে শিক্ষার্থীও থাকে। দেশীয় বৃক্ষে সাজাই দেশ স্লোগানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 64 জন নবীন শিক্ষার্থীর পাশাপাশি অভিযাত্রায় যোগ দেন শিক্ষকবৃন্দ। স্টুডেন্টরা প্ল্যান্টসের সাথে বা উদ্ভিদগুলোর শুধু নামই জানছে না, বা এদের যে ফাংশন সেই জিনিসগুলো জানছে, ইকোসিস্টেম সম্পর্কে জানছে। গাছের সাথে আসলে সম্পর্কটা তো মানুষের, এটা শুধুমাত্র শিক্ষক আমি শুধু পড়ছি বা আমি শুধু এটা জানার ইচ্ছা সেখানে আসবো সেটা না। চারদিকে সবাই খুব অশান্ত, সব কিছু মিলে আমাদের একটা ভালো পরিবেশ করতে হবে গাছের মতো। তারা তো নীরবে নিঃশব্দে আমাদেরকে সব দিয়েই যাচ্ছে। বড় বড় টলেস্ট বৃক্ষগুলো বাংলাদেশের গর্ব, প্রাউড, হেরিটেজ, এই গাছগুলো তারা নামে শুনে আসছে। তাহলে তারা শর্টকাট সময় তারা ঢাকা শহরে বোটানিক্যাল গার্ডেনে এসে গাছগুলো সরাসরি দেখলো। এটা শুধু চিত্ত বিনোদনের জন্য না, এটা শিক্ষার জন্য, এটা গবেষণার জন্য, এটা সংরক্ষণের জন্য, এটা রেস্টোরেশনের জন্য। বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের তথ্য বলছে 2019 সাল পর্যন্ত দেশে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 3,840টি। এরপর আবিষ্কৃত হয় আরও 10টি প্রজাতি। তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে 5,000 প্রজাতির দেশীয় গাছ থাকলেও নির্বিচার প্রকৃতি ধ্বংস ও বিদেশি গাছের আগ্রাসনে কমতে কমতে এর সংখ্যা দাঁড়িয়েছে 3,828 প্রজাতিতে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এবারে ভিন্ন প্রসঙ্গ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে সারা দেশে নেতাকর্মীদের তথ্য যাচাই বাছাই করে 84 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ বীর বিক্রম। তিনি সব প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গড়ে তোলার নির্দেশ দেন। জোটগতভাবে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীদের জোটের সিদ্ধান্ত মেনে নেয়ারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ছিলেন এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ও অন্যরা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় একদিনে 153 টন বোমা ফেলল ইসরায়েলি সেনারা, একদিনে আরো কমপক্ষে 45 ফিলিস্তিনি নিহত। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। নরসিংদীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে।
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক শরীফ রফিকুল ইসলাম সহ অন্যরা। এই কোর্সে শিক্ষার্থীদের কম্পিউটার, ফুড, রেফ্রিজারেশন অ্যান্ড এসি এবং ইলেকট্রিক্যাল এই 4টি বিষয়ে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় একদিনে 153 টন বোমা ফেলেছে ইসরায়েলি সেনারা। তথ্যটি পার্লামেন্টে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের হাতে অস্ত্র থাকলেও শান্তির প্রচেষ্টা চলছে এবং শক্তিশালী দেশের সাথে শান্তি স্থাপন করা উচিত। ইসরায়েল বলছে, হামাসের হামলায় তাদের 2 সেনার মৃত্যু হয়েছে। প্রতিক্রিয়ায় গাজায় কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাদের উপর হামলার কথা অস্বীকার করেছে হামাস। 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। উৎসব মুখর আয়োজনে হয়ে গেল রিভাইভ প্রেজেন্স BSOAV হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভাল 2025। অংশ নেন দেশ বিদেশের সৌন্দর্য বিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তারা। অনুষ্ঠিত হয় সৌন্দর্য সেবায় দেশীয় পণ্যের ব্যবহার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে প্যানেল আলোচনা। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন পর্বে অংশ নেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি HM শফিকুজ্জামান, ফিলিপাইন্স ও থাইল্যান্ড দূতাবাসের প্রতিনিধি মিস নিনাপি কেংলেটস, ILO এর কান্ট্রি ডিরেক্টর মিস্টার ম্যাক্স টুনন, আয়োজনের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেটস লিমিটেডের CEO মালিক মোহাম্মদ সাইদ এবং আয়োজক প্রতিষ্ঠান BSOAV-র প্রেসিডেন্ট কানিস আলমার্স খান। বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পঞ্চকবির অন্যতম অতুল প্রসাদ সেন নিজের সৃজনশীলতায় বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরেছেন বাংলা গানকে। তাঁর লেখা গানে উঠে এসেছে দেশপ্রেম, ভক্তি ও ভালোবাসা। অতুল প্রসাদ সেনের 154তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে একক বক্তৃতা ও পদক প্রদান সঙ্গীতানুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে অতুল প্রসাদের গানের স্বদেশী চেতনা বিষয়ে একক বক্তৃতা করেন অধ্যাপক গোলাম মুস্তাফা। স্বাগত বক্তৃতা করেন পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদকে মরণোত্তর অতুল প্রসাদ পদক প্রদান করা হয়। A call to awaken the spirit of the nation, a call to rise. And equally immortal is his iconic song that we just heard, Moder Gaurav, Moder Asha, Amari Bangla Bhasha. It was actually written in celebration of Rabindranath Tagore's Nobel Prize for Literature. And little did Atul Prasad know then that this song would go on to ignite the Bhasha Andolan of 1952. And the cultural and emotional bonds between the peoples of India and Bangladesh will grow even stronger. Long live Bangladesh-India friendship. কৃষি সংবাদ। ফেনীতে গত কয়েক বছর ধরে ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ হচ্ছে। জলবায়ু সহিষ্ণু আবহাওয়ায় ফলন এবং স্বাদ ভালো হয় এই ফল চাষের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। চলতি মৌসুমে ফেনীতে ফলন 75 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ফেনীর 6 উপজেলায় বর্তমানে 9 হেক্টর জমিতে ড্রাগন ফলের বাগান রয়েছে। এর বাইরেও ছাদ বাগান, বাড়ির আঙিনায়ও শোভা পাচ্ছে ড্রাগন ফল। ফলন ও স্বাদ ভালো হওয়ায় দিন দিন এই ফলের আবাদ বাড়ছে। ফলের বাগানটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দীর্ঘ 2 বছর যাবত এখানে ফসলও ভালো হইতেছে। আমরা চাইতেছি যে আরো মানুষের উদ্যোগ নেওক। ড্রাগন বাগানে যাতে কিছু সহযোগিতা আসে তার জন্য আমরা এই আবেদন প্রস্তাবনা দিয়েছি। প্রতি বিঘায় ড্রাগন গাছ লাগাতে 3-4 লাখ টাকা ব্যয় হয়। উৎপাদিত ফল বাজারে বিক্রি করে 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। 7.5 বিঘা জায়গা, এর ভিতরে 4 বিঘাতে আমরা ড্রাগনটা চাষ করতেছি। এখানে আমাদের 12,000 গাছের চারা আছে আর কি।
রেড ভেলভেট জাতের ড্রাগনটা আমরা এখানে উৎপাদন করতেছি। এখানে আপনার আমাদের এই বাগানটা এই ড্রাগনের পাশাপাশি মিশ্র লেবু, তারপরে আমাদের এখানে পেঁপে, বরই, তারপরে মালটা, কলা সব ধরনের চাষাবাদে আমরা এখানে করছি। সহজ চাষাবাদ পদ্ধতি, বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় জেলায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমরা আশা করছি আমাদের চলমান যে বাগানগুলো আছে এখান থেকে প্রায় 75 মেট্রিক টন পর্যন্ত আমরা ড্রাগনের ফল উৎপাদন করতে পারি। সাদা রঙের, লাল রঙের, গোলাপি রঙের এবং হলুদ রঙের ড্রাগন বাংলাদেশের জনপ্রিয়। তবে গোলাপি রঙের ড্রাগন সেটার ফলন খুবই ভালো। কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়ে ফেনীতে ড্রাগন ফল চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। নিজস্ব অর্থায়নে নভেম্বর মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে ঐক্যবদ্ধ তিস্তা পাড়ের মানুষ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কাজ শুরুর দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় স্তব্ধ কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠকদের। মেরিনা লাভলির রিপোর্ট। উজানের ঢলে নেমে আসা পলিতে ভরাট হয় তিস্তা। নদী খনন না হয় প্রতি বছরই আকস্মিক বন্যা ও ভাঙনের শিকার হয় উত্তরের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সংকটের সমাধান বলছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিশ্রুত নিজস্ব কোষাগারের প্রায় 2,500 কোটি টাকায় নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি তিস্তা পাড়ের মানুষের। 5 বার এই নদীতে ভাঙনের শিকার হয়েছি, এখন বর্তমান আমাদেরকে বাইরে যেয়ে রুজি করতে হয়। আগামী নভেম্বরের মধ্যে যাতে করে এই তিস্তা মহাপরিকল্পনা কাজের যেন উদ্বোধন করা হয়। এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে আমরা এই তিস্তা পাড়ের মানুষ যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্মরণকালের বৃহৎ মশাল প্রজ্বলনের পর 30 অক্টোবর পালন করা হবে স্তব্ধ কর্মসূচি। সামনে নির্বাচন হলো, সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে ঘিরে, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, প্রশাসন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এটি আমাদের ভিতরে সন্দেহ দানা বাঁধছে। সে কারণে আমরা নতুন কর্মসূচি দিয়েছি। আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব, তখন গাড়ি ঘোড়া, দোকানপাট, স্কুল কলেজ সব বন্ধ থাকবে। আগামী জানুয়ারিতে প্রথম ধাপের কাজ শুরুর কথা জানিয়েছে সরকার। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রথম ধাপে ব্যয় হবে 9,150 কোটি টাকা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সিলেট দোহা রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট সাময়িক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও নিয়মিত ফ্লাইট চালু করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাতারের দোহার জালালাবাদ অ্যাসোসিয়েশন। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। সে সময় দ্রুত ফ্লাইট চালুর দাবি নিয়ে কথা বলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বদরুল আলম, ইরফান মিয়া, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ আনামিয়া। সে সময় ছিলেন তারেক আহমেদ চৌধুরী, খালেকুজ্জামান ও সিরাজুল ইসলাম সেবুল। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সাতক্ষীরায় নতুন আদালত তৈরি হলেও নেই পর্যাপ্ত অবকাঠামো ও জনবল। উদ্যোগের সাফল্য নিয়ে সংশয়ে আইনজীবী ও এলাকাবাসী। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। সাতক্ষীরা জেলায় বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার নতুন আদালত তৈরি করলেও নেই পর্যাপ্ত অবকাঠামো ও জনবল। সংকটের কারণে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইনজীবী ও এলাকাবাসী। আবুল কালাম আজাদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত সাতক্ষীরা জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা 43,809টি। এতদিন জেলা জজের অধীনে 17টি আদালতে এসব মামলার বিচার কাজ চলত।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জেলায় আরও 16টি নতুন আদালত স্থাপন করেছে। কেউ 20 বছর, কেউ বা 40 বছর আদালতের বারান্দায় ঘুরে মামলা নিষ্পত্তি করাতে পারছেন না। কারো মামলা নিষ্পত্তির পর নথি খুঁজে পাচ্ছেন না। আমি আজ 25 বছর কেসে বুক দিছি, শুধু কোর্টে আসি আর যাই। এখন শুনছি যে আরো 16টা কোর্ট হচ্ছে। একটু বিচারক বাড়াতেন, কোর্ট বাড়াতেন, সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি পেত। যে মামলার নিষ্পত্তির সংখ্যা বাড়ছে, কিন্তু গুণগত যে বিচার বা মানুষের ন্যায় বিচার যেটা, এটার একটা সংকট দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যে পরিপত্র জারি হওয়া সত্ত্বেও আমাদের এজলাস নাই, আমাদের যথেষ্ট অবকাঠামো নাই, জনবল নাই, এগুলো খুবই জরুরি প্রয়োজন। কারণ শুধু কোর্ট আসলেই তো হবে না, তাদের বসার জায়গা এবং তাদের ফুল সেটআপ লাগবে। বিচারের গুণগত মান ও ন্যায় বিচারের সংকট যাতে সৃষ্টি না হয় তার প্রতিও দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। পর্যাপ্ত জনবল এবং অবকাঠামোর উন্নয়ন না হয় তাহলে বর্তমান অ্যাটর্নি গভর্নমেন্ট যে সৎ উদ্দেশ্য নিয়ে এই আদালতগুলো প্রতিষ্ঠা করেছেন তা থেকে সাতক্ষীরার মানুষ বঞ্চিত হবে। এখনই প্রয়োজন নতুন আদালত ভবন এবং মামলার পরিচালনার জন্য পরিবেশ। এইগুলো সুষ্ঠু পরিবেশের জন্য সুষ্ঠু বিচারক যে বসবে কোথায়, এই বসা যে বিচার করবে এই বিচারের জায়গায় নাই। অবকাঠামোগত প্রস্তুতি ছাড়া এ উদ্যোগ কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে, তাই দ্রুত সংকট সমাধানের পদক্ষেপ নেওয়ার দাবি আইনজীবী ও এলাকাবাসীর। সাদিয়া ওমর, চ্যানেল আই। ঢাকা 7 আসনের লালবাগ বংশাল এলাকায় জনসংযোগ করেছেন ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মনি। এ সময় তিনি বলেন, গত 1.5 যুগে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় মানুষ এখন নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। ঢাকা 7 আসনের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার আশা জানান রিয়াজ উদ্দিন আহমেদ মনি। অনেক দিন প্রতীক্ষার পরে ইনশাল্লাহ একটা সুষ্ঠু ভোট হবে। সেই ভোট তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী রাষ্ট্র সরকার গঠন করব ইনশাল্লাহ। চট্টগ্রামে জিএসসি গ্লোবাল সলিউশনের আয়োজনে ফিউচার স্টেপ এক্সপো হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি আলাপ করে ভর্তি, স্কলারশিপ ও ভিসা বিষয়ে আলোচনা করেন। অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়া, ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককে 24 ও 27 অক্টোবর খেলা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বিশ্ব আয়োডিন দিবস 2025 উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিসিকের আয়োজনে সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ উৎপাদন কর্মসূচি টেকসই সহ বাস্তবায়ন শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, আয়োডিন অভাবজনিত সমস্যা একটি জনস্বাস্থ্য সমস্যা। আয়োডিনের অভাবে গলগণ্ড, বামনত্ব, অকাল গর্ভপাত, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যা মোকাবেলায় সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। সচেতনতায় পারে আয়োডিনজনিত সকল রোগ নির্মূল করতে। বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর আশেক মাহফুজ। খেলার খবর। দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে 24 ও 27 অক্টোবর ব্যাংককে হবে ম্যাচ দুটি। আগামী বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ায়। সেই বড় মঞ্চের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলছে কোচ পিটার বাটলারের দল। র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের চেয়ে 51 ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। গত জুলাইয়ে মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে সবশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রায় 3.5 মাস পর প্রীতি ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছেন লাল সবুজের প্রতিনিধিরা।
সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে বিএনপির আহ্বান, সরকারে দলীয় লোক থাকলে অপসারণের দাবি। ভুল সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয় বললেন আইনজীবী, তত্ত্বাবধায়ক ফিরলেও পরবর্তী নির্বাচনে প্রয়োগ হবে বলে সর্বোচ্চ আদালতে উল্লেখ। আন্তর্জাতিক সংস্থার সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক বলছে বিএনপি। বাড়ি ভাড়া 2 ধাপে বেতনের 15% করার সিদ্ধান্তে শিক্ষক কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার, বুধবার থেকে শিক্ষা কার্যক্রমে ফেরার ঘোষণা। বিমানবন্দরের ইম্পোর্ট কুরিয়ার সার্ভিস অফিস থেকে আগুনের সূত্রপাত বলে মত, ওষুধ শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগের তাগিদ। এবং নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভার খেলল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের সাথে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডে। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।